কিছু কিছু গল্প শুরু হয় এই শব্দে, বৃষ্টির টাপুর টুপুর শব্দে দূরত্বগুলো কিছুটা থমকে দাঁড়ায়, এক পলকে মনে করিয়ে দেয় পাশের মানুষটার কথা, অনুভব করায় যতই সমস্যা আসুক না কেন দুজনে মিলে ঠিক পার করে দেব। আমার কি মনে হয় জানেন, আবার ছাতাটা ফেলে এসেছি। এই হোটেলটার ঠিক পিছন দিকেই আছে এদের সুইমিং পুল। মানে যদি আপনারা পাটায়া শহরে আর বাইরে ঘুরতে না চান, তাহলে এই সুইমিং পুলের ধারে বসেও আপনারা সময় কাটাতে পারেন, ছুটি উপভোগ করতে পারেন। এটার বাইরের জায়গাটা ঠিক এই রকম দেখতে। এই হলো সুইমিং পুল, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলো করছে। ওই দিকটা হচ্ছে ডাইনিং হল, আর বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে বসে আপনারা খেতে পারেন। এখানকার খাওয়া দাওয়া মানে খুবই ভালো মানের, সব রকম খাবারই আছে। সসেজ আছে, প্যানকেকস আছে, ইন্ডিয়ান আছে, উপমা আছে, পুরি সবজি আছে, সমস্ত কিছু, চা, কফি, ইয়োগার্ট, কর্নফ্লেক্স, সমস্ত কিছু এদের অ্যাভেলেবেল। মোস্টলি যেটা দেখতে পাচ্ছি এনারা বিদেশি মানুষ মানে ফরেনার্সদের এরা হোস্ট করেন, এবং তাদের পছন্দের খাবার দাবারের আইটেমসগুলোই এখানে সব থেকে বেশি। তাছাড়া ইন্ডিয়ানস তো আছেই, আপনারা সেগুলো অ্যাভেল করতে পারেন। খুব ভালো ফ্রুটস আছে, স্যালাডস আছে, বিভিন্ন রকমের কেক আছে, বিভিন্ন রকমের ব্রেড আছে। আপনারা সেগুলো নিজেরা টোস্ট করে তারপর আপনারা খেতে পারেন। আর আরেকটা জিনিস দেখলাম যে ডিমের যে প্রিপারেশনগুলো আছে, যেমন পোচ বা অমলেট বা যে ধরনের ফ্রায়েড এগ, এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি খেতে চান তাহলে সেটা ভেতরে নয়, সেটা বাইরে আছে। বাইরে একজন শেফ দাঁড়িয়ে আছেন, আপনারা যেরকম চাইবেন ঠিক সেরকমই আপনাদেরকে সেই ডিমের প্রিপারেশনটা করে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেবে। এবারে গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পাটায়ার বিচ যখন রাস্তার মোড় ঘুরতেই হারিয়ে গেল, তখন মনটাও হঠাৎ খারাপ হয়ে গেল। কে জানে আবার কবে আসবো এই শহরে, এই সমুদ্রের তীরে। পাটায়া ছাড়ার কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম জেমস গ্যালারি। বিশাল এদের কালেকশন। এইরকম একটা ছোট্ট স্টিকার মেরে দিল। এবার আমরা এটার ওই টয় ট্রেন রাইড যেটা আছে সেইখানটায় আমরা যাব। আর টয় ট্রেনে করে আমরা ঘুরে দেখলাম একটা এক্সিবিশন, যেখানে বলা হয়েছে কিভাবে এই বহুমূল্য দামি পাথরের উৎপত্তি, খনন আর কল কেটে গয়নায় বসানো হয়। এই জেমস গ্যালারি যেখানটায় এসেছি প্রথমে, এখানে তো আমাদের একটা রাইডে নিয়ে গেছে। সেখানেতে জেমস স্টোন কী করে তৈরি হয়, অর্নামেন্টস কী করে তৈরি হয়, সমস্ত কিছুই এরা এখানে বলেছে। প্লাস এর পাশে একটা বিরাট মিউজিয়াম আছে যেখানেতে এরা বিভিন্ন গয়না বেচছে। আনফর্চুনেটলি ওখানে ছবি তুলতে দেয়নি, ভিডিও তুলতে দেয়নি, কিন্তু যেটা আমি দেখলাম, এক আছে পান্না, জারকোন, ডায়মন্ডস, আমেরিকান ডায়মন্ডস, সমস্ত সোনা বা রূপোতে বেস মেটাল যেটা আছে। দাম বেশ মানে খুব একটা সস্তা নয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা কলকাতায় অনেক সময় অনেকেই আমি দেখেছি 10,000-এর মধ্যে ছোটো ছোটো সোনার গয়না আমরা কিনে থাকি। এইখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এইখানে সব কিছুই মনে হচ্ছে একটু বেশি প্রাইস, খুব বেশি প্রাইস। মিনিমাম যেটা দেখলাম 3,000 ভাট মতন ছোট্ট একটা স্টোন রুবি। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি এখান থেকে কেনেন তাহলে পাসপোর্টটা নিয়ে আসবেন। তাতে কি হবে যে আপনারা যখন এয়ারপোর্টে যাবেন আপনাদের ফুল ভ্যাটটা রিফান্ড হয়ে যাবে। আর যদি খুব বুদ্ধি করে আসেন তাহলে ফরেক্সেতে রিচার্জ করিয়ে আসুন, ফরেক্স থেকে আপনারা এখানে কেনাকাটি করতে পারেন। যারা কিনতে চান না ডায়মন্ডস বা গোল্ড জাতীয় কোনো জুয়েলারি, তাদের ঠিক পাশে আরেকটা সোভেনির শপ আছে, সেইখান থেকে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন। এইগুলো এরা ঘড়ি বেচছে,
ঘড়িরে এইখানে অনেক রকম আইটেমস আছে দেখতে পাচ্ছি। ওইখানে ক্যাশিয়ার আছে যেখান থেকে আপনারা বিল পে করতে পারেন। এইগুলো হচ্ছে হ্যান্ডমেড সোপ। এইখানেও কিছু কিছু আছে অর্নামেন্টস গোছে, জাঙ্ক জুয়েলারি গোছে, সেগুলো আপনারা কিনতে পারেন। ওই দিকটাও আছে, ওইখানটাতেও আছে। এটা কি? এটা ক্লিনজিং ওয়াটার। আর এই দিকটা আছে আপনাদের ছোট ছোট ক্লাচেস, ব্যাগস, টোটস। এগুলো হচ্ছে ইনসেন্স স্টিক, ধূপ, যেগুলো অলমোস্ট 100 বাট করে এক একটা। এইখানে টয়েস, আর ওইগুলো হচ্ছে ব্যাগস। ওই দিকটা হচ্ছে জুয়েলারির দোকান বা জুয়েলারি মিউজিয়াম যেটা আছে সেইটা। সেখানেতে ছবি তোলা অ্যালাউড নয়। চুপি চুপি ছবি তোলাতে আমি খুব একটা পক্ষপাতী নই। তুললে ভালো করে তুলবো, না তো তুলবো না। তো যখন অ্যালাউড নয় ঠিক আছে। কিন্তু হিউজ কালেকশন, হিউজ। মানে আরেকটা কথা, পাসপোর্টটা নিয়ে আসবেন। এখানে বিল করার সময় এরা পাসপোর্টটা চাইছে, যাতে আপনারা যখন এয়ারপোর্টে যাবেন তখন যেটা ভ্যাটটা ফুল রিফান্ড হয়ে যায়। জেমস গ্যালারি দেখার পর আবার পথ চলা শুরু। বেসিক্যালি আমরা এখন পাটায়া থেকে ব্যাংককের দিকে যাচ্ছি এবং হাই রোড দিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে। অসাধারণ রাস্তাটা। আমি লাস্ট এরকম রাস্তা দেখেছি মালয়েশিয়াতে। আমার লাস্ট ব্লগেতে মালয়েশিয়ার এরকম রাস্তা ছিল, কিন্তু এইখানে পাটায়া থেকে ব্যাংকক যাওয়ার রাস্তাটাও অসাধারণ। শুধু হাইওয়ে আর হাইওয়ে, এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন, মানে কোনো কথা নেই। আর সব থেকে বড় কথা, এই দেশটার যেটা আমি একটা জিনিস নোটিস করেছি, যে এক ফোঁটা ধুলো কোথাও নেই। ধুলো, ময়লা, পানের পিক যেরকম আমরা ইন্ডিয়াতে দেখে থাকি, সেই জিনিসটা কিন্তু এখানে একদম নেই। সমস্ত কিছু ঝকঝকে, তকতকে, ওয়েল মেনটেন। কিছু কিছু জায়গায় সমানে এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এতটা ভালো। এখানকার লোকেদের সিভিক সেন্সও আছে। নোটিস করার মতন বিষয় হচ্ছে, আমরা দুদিন পাটায়াতে ছিলাম, রাস্তাঘাটে ঘুরেছি, আমরা একটা হর্নের আওয়াজ শুনতে পাই। আর ইন্ডিয়াতে তো আপনারা জানেন, মানে হর্ন দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানে ট্রাফিক জ্যাম থাকা সত্ত্বেও, কনজেস্টেড এরিয়া থাকা সত্ত্বেও সেখানে এক ফোঁটা হর্ন নেই। লোকেরা যথেষ্ট ভদ্রভাবে যাতায়াত করে, ট্যুরিস্টদের এরা আপ্যায়ন করে, সমস্ত কিছুই হয়, কিন্তু একটা সিভিক সেন্স মেনটেন করে। এটা দেখে এই জায়গাটায়, থাইল্যান্ডে, এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগবে। রাইট নাও আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা একটা হাইওয়ে এবং এটা 4টে লেন আছে। আমাদের বাস সেকেন্ড লেনটা দিয়ে যাচ্ছে। অসাধারণ সিনিক বিউটি, দূরে ছোটো ছোটো পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। আমি জানি না আমার ক্যামেরা কতটা এই জিনিসটা ক্যাপচার করতে পারছে। 90-এর ওপর স্পিড আছে, কিন্তু মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে 40 কি 45 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। এতটাই স্মুথ রাস্তা। এবং বাসটাও, যেই বাসে আমরা যাচ্ছি, এটাতে সাসপেনশন এত ভালো, কোনো ঝাঁকুনি নেই, কোনো নড়াচড়া নেই, কোনো ঘ্যার ঘ্যার আওয়াজ নেই, স্মুথ যাচ্ছে এটা। আপনারা একবার দেখুন, কার পাশে একটু জায়গা পেয়েছি রাইট নাও। ফাইনালি দাদার পাশে একটু বসার সুযোগ হলো। ফাইনালি আমাদের থাইল্যান্ড ট্যুর যেটা, সেটা হচ্ছে, তার অর্ধেকটা হয়ে গেছে। এবং পাটায়াতে আমরা দূরাচ্ছিলাম, পাটায়া থেকে এখন আমরা যাচ্ছি ব্যাংকক। রাস্তাটা তো দারুণ সুন্দর। এই রাস্তায় গর্ত এখনো পর্যন্ত দেখিনি, নোংরা আবর্জনা, প্লাস্টিক, সেটাও এখনো পর্যন্ত দেখিনি। আমার হর্নের আওয়াজ শুনিনি। হর্নের আওয়াজ রাস্তায় কিন্তু একদম শোনা যায়নি। মানে পাটায়াতে আমি একবার, আমাদের গাড়ি হর্ন দিয়েছিল, এই 3 দিনে একবার মাত্র হর্ন দিয়েছিল। তো একটা বাইক এসে গেছিল, তো সেই জন্য একবার হর্ন দিয়েছিল। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, এখানকার লোকেদের সিভিক সেন্স খুব ভালো। এটা তো বটেই, একটা জায়গা, মানে একটা প্রশাসন তো আর পরিষ্কার রাখতে পারে না। সাধারণ নাগরিক যদি সচেতন না হয়, তাহলে রাস্তাঘাট পরিষ্কার রাখা সরকারের পক্ষে ঝাঁট দিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করা সম্ভব না। মানে আমি যেটা বলছিলাম, কোথাও কোনো পানির পিক নেই, কোথাও কোনো মানে নোংরা আবর্জনা। জলের বোতলটা আমি রাস্তায় ফেলে দিতেই পারি, লজেন্সের প্যাকেটটা ফেলে দিতে পারি, কিন্তু এখানের লোকেরা সবাই ডাস্টবিনে ফেলে। এবং এদের দেখে আমরাও কিন্তু ডাস্টবিন খুঁজেই ফেলছি। আমরা এখানে এসে ওই লোকগুলোই, কলকাতার যে লোকগুলো, আমরা ওখানে পানের পিক ফেলে দিই, প্লাস্টিকের রাস্তায় ফেলে দিই, তারাই কিন্তু এখানে এসে ডাস্টবিন না খোঁজা পর্যন্ত ওটা হাতে নিয়ে ঘুরছি, কোথায় ডাস্টবিন পাবো তখন ফেলবো।
মানে কলকাতায় গেলেই আমাদের আমাদের কিরকম সব গুলিয়ে যায়। জসমিন দেশে যথাচার। আমরা যেটা করি সেটাকে বলে কদাচার। কদাচার। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা একটু ব্রেক পেয়েছি। শরীর দিচ্ছিল না, কোমর টোমর বেঁকে গেছে, প্রচণ্ড গরম, চড়া রোদ, ঠান্ডা ঠান্ডা ভাব একটুও নেই, বেশ গরম। হাই রোডের পাশে হচ্ছে এই জায়গাটা, এখানে ট্রাক বা বিভিন্ন গাড়ি এসে একটু রেস্টরুম বা একটু নর্মাল কফি খাওয়ার যে একটা ব্রেক হয় সেটা নিচ্ছেন। এখানে পুলিশ আছে আমি এখানে দেখতে পাচ্ছি। আর জায়গাটা ঠিক এই রকম দেখতে। এদিকে দেখতে পাচ্ছেন ট্রাকরা আছে, আর এইখানে চাইলে আপনারা একটা স্মোকিং ব্রেকও নিতে পারেন। বললাম এখানে কফি টফিও পাওয়া যায়, কিন্তু সেটা দেখতে হবে কোথায়। আপাতত এতক্ষণ বাসে জার্নি করার পরে একটু যে পিঠটা ছাড়লো এটাই অনেকখানি। বেশ কিছুক্ষণ চলার পর যখন বাইরের দিকে চাইলাম তখন দেখতে পেলাম গোটা আকাশ বড় বড় বিল্ডিংয়ের খাঁচায় বন্দি। বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে আমরা এসে গেছি থাইল্যান্ডের সব থেকে বড় শহর ব্যাংককে। সকাল 10টা 10-এ আমরা স্টার্ট করেছিলাম পাটায়া থেকে, আর এখন বাজে 5টা 4। আর এই মুহূর্তে আমরা চেক ইন করেছি ব্যাংককের হোটেল ব্যাংকক প্যালেসে। এই হোটেলে আছি, রুম নাম্বার 8043। এইটা হচ্ছে আমাদের হোটেলের করিডোর। এই হলো আমার ঘর। ফ্রিজ দিয়েছে, মিনি ফ্রিজ। এইখানে কাপ আছে, কফি আছে, কেটলি আছে, জলের বোতল দিয়েছে, উপরে একটা হেয়ার ড্রায়ার আছে। এই আমি একটু সুটকেস খুলে রাখলাম। এই হলো আমার ঘর। এইটা হলো বাথরুম আমাদের। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ইউএসপি হচ্ছে এই ঘর থেকে এই ভিউটা, পুরো ব্যাংককের ভিউটা একবার দেখুন। মালয়েশিয়াতে এরকম একটা স্কাইলাইন দেখেছিলাম, কিন্তু এইখানে ব্যাংককে আমি আমার ঘর থেকে, বা বলতে গেলে আমার খাট থেকে আমি এরকম একটা স্কাইলাইন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সানসেট হচ্ছে আর চারিদিকে একটু মেঘ হয়ে আছে, ফাটাফাটি লাগছে জায়গাটা, জাস্ট অসাধারণ। আর নিচে রাস্তা। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মহানাকন স্কাইওয়াক থেকে সূর্যাস্ত দেখতে। এর টিকিট আমাদের ট্যুর প্যাকেজে ইনক্লুডেড ছিল না, তবে আমাদের ওয়ান্ডার ট্রাভেলসের কৌশিক আর অরিত্রকে বলতে গাড়ি থেকে আরম্ভ করে বাকি সব ব্যবস্থা করে দেয়। আমাদের শুধু এক্সট্রা অ্যামাউন্টটা পে করতে হয়েছিল। টিকিট কেটে লিফটে করে আমরা উঠে গেলাম 1030 ফুট উপরে। স্কাইওয়াকের উপর যখন পৌঁছলাম তখন সারা আকাশ মেঘে আচ্ছন্ন। প্রচুর ট্যুরিস্ট বসে আছেন সানসেট দেখবে বলে। সূর্যাস্ত হলো ঠিকই, কিন্তু তা আর আমাদের পরিষ্কার করে দেখা হলো না। কিন্তু তার বদলে যেটা দেখলাম তাতে চোখ ধাঁধিয়ে গেল। উপর থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ব্যাংকক শহর। রাতের অন্ধকারে কৃত্রিম আলোয় এ হয়ে উঠেছে এক মায়াপুরী। হারুন আল রশিদের লেখায় পেট্রোম্যাক্সের আলোয় ঝলমলে বাগদাদ শহরের বর্ণনা পড়েছিলাম। এ যেন আধুনিক যুগের সেই বাগদাদ শহর।
মহানাখন স্কাইওয়াক দেখার পর আমি চলে গেছিলাম এমবিকে সেন্টার। উদ্দেশ্য ছিল কিছু শপিং করার। শুনেছিলাম ব্যাংককে এই এমবিকে সেন্টারেই সব রকম কেনাকাটির দোকান আছে। ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই আর নস্যি ব্যাংককে যে এত সিগন্যাল পাবো, ট্রাফিক পাবো, এটা এক্সপেক্ট করা যায় না। এই হলো এমবিকে সেন্টার, পাতি শপিং মল একটা। অনেক কিছু জিনিস আছে যেগুলো ইন্ডিয়াতে ইম্পোর্ট হয় না, সেগুলো আসে। বাইরে যা গরম, ভেতরে ঠান্ডাতে একটু রিলিফ ফিল করছি। কত রকমের জিনিস, দ্রব্য, কত কিছু আছে এখানে। গ্যাজেট লাভার্সদের জন্য এটা একটা প্যারাডাইস। কত রকম ফোনের কালেকশন দেখুন একবার। এগুলো হেডফোনস আছে, অ্যাপেলের প্রোডাক্টস এখানে তো মানে হেলে ফেলে বিক্রি হচ্ছে এই জায়গায়। DJI এর নিও ড্রোনটা 12,800 ভাটে বিক্রি হচ্ছে, উইচ ইজ রাফলি যদি ইন্টু 3 দিয়ে কাউন্ট করি ওই 36-38,000 মতন। বিশাল কালেকশন, বিশাল। তবে হ্যাঁ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মালও আছে, এটাও দেখে শুনে কিনতে হবে। অ্যাপেলের প্রোডাক্টস তো এখানে মানে ফেলাভাবে এখানে ছড়িয়ে আছে। ফাইনালি একটা দোকান পেয়েছি, এখান থেকে একটা ব্যাগ কিনলাম, ক্যামেরা ব্যাগ। অনেক সময় অনেক জায়গায় যাই যেখানেতে এই ভারী পিট ব্যাগগুলো নিয়ে যেতে ইচ্ছে করে না, তখন একটা ছোট্ট সাইডের ক্যামেরা ব্যাগ থাকলে বেশ ভালো। এই জিনিসটা কিনলাম, ফরেক্স কার্ড দিয়ে কিনেছি। ফরেক্স কার্ড দিলাম, সঙ্গে সঙ্গে ওরা বিল দিয়ে দিল। জিনিসটা কিন্তু বেশ ভালো, মানে আমি ইন্ডিয়াতে দেখিনি, আমার চোখে পড়েনি, হয়তো আছে হয়তো নেই জানি না, কিন্তু এখানে চট করে দেখলাম এবং পছন্দ হয়ে গেল। সেই দোকানটা থেকে কিনলাম, দারুণ স্টক। ওখানে সমস্ত ক্যামেরার লেন্সগুলো আছে, বিভিন্ন রকমের লেন্স, কম্পারেটিভলি সস্তা, অনেকটাই সস্তা। এটা হচ্ছে ফিশ আই লেন্স, আর ওইদিকেও প্রচুর লেন্স আছে রাখা। এটা ওই দোকানটা নয়, এটা এগিয়ে এসে আরেকটা দোকানে আমরা এসেছি, ফাটাফাটি। DJI এর গিম্বল অ্যাকশন আর অসমো 360 64 জিবির প্রাইস হচ্ছে 14,290 ভাট। কতগুলো লেন্স দেখুন। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে DJI নিও যেটা আছে ফ্লিপ, সেটা 12,800 ভাট, মানে রাউন্ড ফিগার 36,000-38,000 এখানে প্রাইস আছে। মনে তো হলো জেনুইন, জানি না সেকেন্ড কপি কিনা, এখানে 2 নম্বরই জিনিসও হয়। উপরে DJI Mavic 3 Pro 1,68,990 ভাট, আর ওটা হচ্ছে আভাটা যেটা আছে সেটা 34,600 ভাট। Compared to the Indian prices, these things are quite cheap over here. তার উপর আপনারা যদি এখন বিভিন্ন RC নেন, অন্য ধরনের RC নেন, তাহলে তার প্রাইসটাও সেরকমভাবে ভ্যারি করবে। একটা দোকানেরই কত কালেকশন দেখুন একবার। একটা DJI এর ড্রোন দেখুন, মাকড়সার মতন দেখতে লাগছে। কত রকম ফিল্টার আছে দেখুন। হিউজ কালেকশন। কারেন্সি আলাদা বলে একটু সস্তাও হচ্ছে ঠিকই, আমি ফরেক্স লোড করেই বারবার পেমেন্টগুলো করছি, আর এদের বিলটা রেখে দিচ্ছি যাতে ভ্যাট রিফান্ডগুলো হয়। অসাধারণ জায়গা, অসাধারণ। মানে আপনারা এলে, যারা আপনারা ক্যামেরা, গ্যাজেটস এই সমস্ত কিছু কিনতে চান, আপনারা ব্যাংককে এসে কিন্তু সেগুলো কিনতে পারেন।
হিউজ সেল, হিউজ কালেকশন। তবে জেনুইন দোকান থেকে কিনবেন, কেন এখানে চাইনিজ প্রোডাক্ট প্রচুর। তো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ব্যাপারও আছে। থাইল্যান্ডের টুকটুকে কিন্তু হেভি মজা, একটু হাঁটু মুড়ে বসতে হয় ঠিকই, তাই হেভি বেশ মজা লাগছে কিন্তু এটা রাইড করে। পরদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কিছুক্ষণ গুড়গুড় করার পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টি আমাদের একটা উপকার করলো। সবাই মিলে হোটেলের লবিতে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম। কোন ক্লাস তোর? 1 কোন স্কুল? সাউথ পয়েন্ট। তোর এই থাইল্যান্ড ট্রিপটা কেমন লাগছে বল? ভালোই। কোথাও গেছিলিস মার্কেটে? না, হ্যাঁ গেছিলাম। আমরা গিয়েছিলাম, ও যায়নি, বাড়িতে বসেছিল। শিখতে গিয়েছিলাম, আমি দেখলাম যে আমাদের বড় ড্রোন, 1 লাখ টাকার ড্রোন চলে গেলে এখন আমার মুশকিল না। এই যাচ্ছি বলবো দেখা শেখাচ্ছে, এখন পড়েছি তো হট করে স্টার্ট করে বেরিয়ে গেছে। ওরা আমার ফোন করে দিল, ওরা শিখতে সময় লাগে। বৃষ্টি যখন ছাড়লো তখন ঘড়িতে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সবাই মিলে দল বেঁধে হাজির হলাম হোটেলের পাশেই একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয়। এত বৃষ্টি হচ্ছে, আমার খুব ডাউট যে আমরা লাঞ্চ করার পরে কোথাও যেতে পারবো কি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে ফোরকাস্টেও ছিল যে বৃষ্টি হবে। আমরা এই রেস্টুরেন্টে আসতে গিয়েই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার আমাদের টেনশন হচ্ছে যে আদৌ আমরা যেতে পারবো কি না, যে মলটায়। রাত্রিবেলাও একটা ইভেন্ট আছে, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। ওখানে ধোসা হচ্ছে, এটা চাটনি, এটা সম্ভবত কার্ড, এটা একটা আলুর তরকারি, এটা হচ্ছে চিলি চিকেন, এটা তাহলে এটা ভেজ মাঞ্চুরিয়ান। আচ্ছা, এটা ভেজ মাঞ্চুরিয়ান, এটা পনির, এটা ডাল, এখানে রুটি দিয়েছে, ভাত আছে, এটা রসম, দিস ইজ স্যুপ, দিস ইজ কার্ড, এটা একটা সামথিং চাটনি গোছের, দিস ইজ এ স্যালাড, শসা আর পেঁয়াজ। এবং আপনাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে এই মোটের ওপর ব্যবস্থা ভালোই এখানে। খাওয়া দাওয়া কীরকম? খুবই ভালো। কাকিমা খাওয়া দাওয়া কীরকম? দারুণ দারুণ, খুব সুন্দর খাবার। কাকিমা মোটামুটি ভালো, খারাপ না, ভালোই খেতে লাগছে। লাঞ্চ সেরে যখন বেরোলাম তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সারাদিনটা পুরো ঝুলিয়ে দিল। এত বৃষ্টি, রেস্টুরেন্টে আমরা প্রায় 45 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, তবুও বৃষ্টি থামেনি। তারপর যেই একটু হালকা হলো আমরা বেরিয়ে এলাম। আর এখন যদি আমরা বৃষ্টিকে উপেক্ষা করে কোনো বোল্ট বা গ্র্যাব জাতীয় কার নিয়ে আমরা যদি কোথাও যাইও, আমরা যে টাইমলি ফিরতে পাবো তাও নয়, কারণ আমাদের বিকেলবেলা আবার একটা জায়গায় যেতে হবে। বেড়াতে এলে এই জিনিসগুলো হঠাৎ করে হয়ে যায়, এগুলো আগে থেকে প্ল্যান হয় না, বাট কী করা যাবে আর। সন্ধেবেলা যখন আমরা বেরোলাম তখন বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। ব্যাংকক শহর তখনও মেঘে আচ্ছন্ন। বৃষ্টি ভেজা হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি থামলো এশিয়াটিক রিভারফ্রন্ট ডেস্টিনেশনের মেন গেটের সামনে। এখান থেকেই আমরা ক্রুজ ধরব। জায়গাটা অনেকটা বিরাট সিটি সেন্টারের মতো, দারুণ খাবার দোকান, পোশাক আশাক, প্রসাধন, বিউটি প্রোডাক্টস সব কিছুই আছে, ঝকঝকে তকতকে। এই দেখুন বাবা, কত খাবার ডিসপ্লেতে করা আছে। ওটা ক্র্যাব,
প্রন, জাম্বো প্রন। এই হলো, এটা পর্ক। এটা কি? এটাও পর্ক। মোমো, ডাবের জল, তারপর জুস, ফ্রুটস, কীরমভাবে এরা ডিসপ্লেতে রেখেছে, এরমভাবেই এরা সার্ভ করেন। সুন্দর জায়গা, ঝকঝকে তকতকে জায়গা, তাই না? বিদেশি একটা ফিলও আছে। স্টিকি রাইস খাওয়া হয়েছে? স্টিকি রাইস খেয়েছি একটা জায়গায়, আমি আগে খেয়েছিলাম স্টিকি রাইস। ওকে, সেদ্ধ ভাত খাই ভাই বাড়িতে, তার তুলনায় কিছু নয়। সেদ্ধ ভাত, মুসুর ডাল, আলু ভাজা, চিপচিপে তো। হ্যাঁ, ওর তুলনায় কিছু নয়, বাট জায়গাটা কিন্তু খুব বড়, খুব বড়। সুন্দর ছবি তোলার জায়গা। আমরা যেই জায়গাটা এসছি এটা তো দ্য এশিয়াটিক রিভারফ্রন্ট ডেস্টিনেশন, এবং এই জায়গাটায় আপনারা যদি আসেন তাহলে একটা চমক পাবেন। আমি জানি হয়তো আপনারা জিনিসটা অনেকে দেখেছেন বা নাও দেখে থাকতে পারেন, তবে এখানে এলে আপনাদের জুরাসিক ওয়ার্ল্ডও এক্সপিরিয়েন্স করতে পারেন। আনফর্চুনেটলি এবারে হলো না, পরের বার আসবো থাইল্যান্ডে। বেশ কিছু জায়গা এখনও দেখা বাকি আছে, সেগুলো কভার করব। বাট এবারে অল্প সময়, ঝটিকা সফর, যতটুকু পেরেছি, যতটুকু হয়েছে, এবং সব থেকে অ্যাপ্রিসিয়েট করব ওয়ান্ডার ট্রাভেলসের কৌশিক আর অরিত্র। খুব যত্ন করে দুজনে আমাদেরকে ঘুরিয়েছেন, বেশ ভালো। আমি তাদের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সত্যি কথা বলতে ইটস আ শপার্স প্যারাডাইস এই জায়গাটা। প্রচুর জায়গা আছে, খাবার জায়গাটা তো ভরপুর, শপিং করারও প্রচুর অপশানস পেয়ে যাবেন এখানে। কি বিরাট ক্রুজটা, কীরকম বড় মেরিগো রাউন্ড দেখুন। সত্যি কথা বলতে পার্টি করার জন্যে আইডিয়াল হচ্ছে থাইল্যান্ড। সব রকম ব্যবস্থা আছে, সব রকম এন্টারটেইনিং ফ্যাসিলিটিস এখানে আছে। যদি পার্টি করতে চান, এনজয় করতে চান, আনন্দ করতে চান, ফান করতে চান, তাহলে থাইল্যান্ড আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ একটু বৃষ্টি পড়ছে টিপটিপ, আর খুব ভয় ভয় আমাকে ক্যামেরাটা বার করতে হচ্ছে। তাছাড়া ইটস ভেরি হ্যাপনিং প্লেস, থাইল্যান্ডের হন্টেড হাউস। ক্রুজে ওঠার আগে এরকম করে টিকিট দিয়ে গেল আমাদের যিনি গাইড, এইটা নিয়ে আমাদেরকে সামনে লাইনে দাঁড়াতে হবে, তারপর আমরা ক্রুজে এন্ট্রি পাবো। আমরা আছি হোয়াইট অর্কিড রিভার ক্রুজে। এইটার সেই ক্রুজের এই রকম টিকিটটা হয় দেখতে। এই হলো আমাদের ক্রুজ, আর এই এখন লাইন করে আমাদের এগোনো শুরু হলো। প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ক্রুজটা এলো, আর এখন আমাদের লাইনে করে নিয়ে যাচ্ছে ভেতরে। এরম করে ক্রুজের ভেতরে ঢোকা হচ্ছে। এই হলো আমাদের লাইন, পেছনে গিয়ে আমি দাঁড়াবো। কি ভিড়, বাপরে বাপ। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবার। এইখানে নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে অনেকের। ভেতরটা ঠিক এইরকম দেখতে, খাঁচাখাচ ভর্তি। হ্যাঁ, কালকে ওই আমরা এসে তো এখন এখানে বসেছি। এখন আমি জানি না ব্যাপারটা কীরমভাবে এরা সার্ভ করে, সমস্ত কিছুই দেখাবো। কিন্তু এই আমাদের ক্রুজ ছাড়লো, এই আমাদের ক্রুজ ছাড়লো এখন।
থাইল্যান্ডে মাঝ সমুদ্রে বসে একটা ক্রুজে আমরা ডিনার সারছি, পাওয়া যায় এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ, সামনে বুফে আছে, ওখান থেকে আমাদের নিতে হবে। বাইরেটা এরকম, এটা ওপেন এরিয়া, এখানটায় বৃষ্টি পড়ছে তাই এ করা যায় না। কি অসাধারণ লাগছে একবার দেখুন। অসাধারণ, অভূতপূর্ব জায়গাটা। এই নদীটার নাম শুনলাম সাউফ্রায়া নদী, তাই তো? সাউফ্রায়া নদী। ফাটাফাটি একটা, মানে কি বলবো, মানে আমার ব্লগ করতে রাইট না একদম একটুও ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর এত সুন্দর একটা জায়গা ভাবা যায়। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু এ কিছুই না। এটা তো হচ্ছে ক্যাপ্টেন্স ডেক। ফাটাফাটি ফাটাফাটি এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর, এত সুন্দর এক্সপিরিয়েন্স ভাবতে পারছি না যে এত ভালো লাগবে এখানটায় এসে, কোনো মানে ভাবার অতীত। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু সেটা সব মানে সৌন্দর্যের কাছে সব হার মেনে গেছে। হ্যাঁ, হেভি ভালো লাগছে। বৃষ্টিটা ভরে একটু মাটি করে দিয়েছে এই আর কি, বাট আদারওয়াইজ খুব সুন্দর। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ যোজনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন। এইখানে এরকম প্রচুর ক্রুজ কোম্পানি আছে যারা এই রকম ক্রুজে করে আপনাকে একটা রাত্রে ডিনার করাবে। তার প্যাকেজ হয়, তার কস্টিং হয়, ওয়েবসাইট হয়। কিন্তু আমরা যেটা বুক করেছি সেটা কমপ্লিটলি কৌশিক আর অরিত্র মিলে আমাদের এই ট্যুর প্যাকেজের সঙ্গে অ্যাড করে আমাদেরকে দিয়েছে। আপনি যদি ট্যুর প্যাকেজে আসেন তাহলে এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, সমস্ত যাবতীয় দায়িত্ব সমস্ত কিছু ওয়ান্ডার ট্রাভেলস করে দেবে। আর যদি আপনারা আলাদা করে টিকিট কাটেন তাহলে এই রকম ক্রুজ প্রচুর আছে, তখন আপনাকে আলাদা করে ওদের ওয়েবসাইটে গিয়ে তারপর এই টিকিটগুলো কাটতে হবে। আমার মতে আপনারা যারা ইন্ডিয়া থেকে আসবেন বা প্ল্যান করছে আসবেন, এত ঝামেলা করার দরকার কি? তার থেকে সমস্ত কিছু আপনারা দিয়ে দিন আপনাদের এজেন্টকে, ওনারা সমস্ত কিছু বুক করে দেবেন। আপনারা শুধু এনজয় করুন, বেড়াতে যাচ্ছেন এনজয় করবেন, আর কোনো কাজ নেই আপনাদের। ছবি তুলুন, রিলস বানান, এনজয় করুন। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। আমরা যেখানটা আসছি এটা হচ্ছে বুফে সেকশন। এখানেতেই আপনাকে সেলফ সার্ভিস নিজে নিজে নিয়ে নিতে হবে। আনলিমিটেড খাবার দাবার, বুঝে খাবেন, প্রচুর খাবার আছে। যদি আসেন এতগুলো খাবার থেকে সব কিছু খেতে চাইবেন না, শরীর খারাপ হবে, ট্যুর থাকবে, হেঁটে যাবেন। কী কী আছে আমি আপনাদের দেখাই। এই হলো ভাত, ওইটা দিয়েছে ফ্রাইড রাইস উইথ ক্র্যাব, দিস ইজ স্প্যাগেটি উইথ টমেটো সস, এটা হচ্ছে চিকেন মুসলমান কারি, মানে পাতলা ঝোল আর কি। এটা হচ্ছে হংকং ফ্রাইড নুডলস, আর এই দিকে আছে প্যাড থাই, থাইল্যান্ডের একটা খাবার। এইখানে দিয়েছে স্যুপ, এখানেও এক ধরনের স্যুপ আছে, এটা হচ্ছে তম খাগাই। দিস ইজ ফ্রাইড ক্যাবেজ উইথ ফিশ সস, দিস ইজ ফ্রাইড ফিশ উইথ ট্যামারিন সস। ওইদিকে স্যালাড সেকশনস, এখানেও কিছু স্যালাডস আছে। এইটা হলো তোফু, এটা হচ্ছে বারবিকিউ ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ এইদিকে। আর সত্যি কথা বলতে আপনারা যদি ঢুকুঢুকু পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এখানে এলাহি ব্যবস্থা। এই হচ্ছে বার কাউন্টার, আনলিমিটেড বিয়ার আপনারা খেতে পারেন এইখানে। ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স, আমি সত্যি কথা বলছি। ব্যবস্থা ভালো, খুব সুন্দর, প্রচুর খাবার, সার্ভিস এরা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক, সমানে ক্লিন করে দিয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। এবার রাখি, এবার আমি কালেক্ট করে বসি।
খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু দারুণ, মানে কোনো কথা হবে না। ডিনারের পর শুরু হলো আমাদের আসল ক্রুজ পার্টি। নাচে গানে কেটে গেল একটা গোটা সন্ধে। কোনো পার্টি থেকে ফেরার সময় উবারে বসে জানলার ভেজা কাঁচগুলো লক্ষ্য করলে মনে হয় সব কিছুরই একটা শেষ আছে। সময়ের সঙ্গে সঙ্গে আমরাও হারিয়ে যাব একদিন, কিন্তু রয়ে যাবে এই মুহূর্তগুলো, এই আনন্দগুলো, যেগুলো সাক্ষী দেবে একদিন আমরা ছিলাম। থাইল্যান্ড ট্রিপের শেষ দিনে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আজকেই আমাদের ফেরার ফ্লাইট। সকাল থেকেই সবার মন কিছুটা খারাপ থাকলেও আনন্দ আর উদ্যমে কিন্তু কোনো খামতি নেই। হই হই করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আজকের ব্যাংকক শহর ঘুরে দেখতে। বাসে আমাদের গাইড ম্যারি আসন্ন দ্রষ্টব্যের সম্বন্ধে অ্যানাউন্স করছিল। Our king, the first king, he was the king Brahmavi. শেষ দিনের থাইল্যান্ড ট্রিপের শেষ লগ্নে প্রথম সাইট সিনে যে স্টপে আমরা এসেছি সেটা থাইল্যান্ডের বিখ্যাত মার্বেল টেম্পলে। বহুদিন আগে রাসবিহারিতে দুর্গাপুজোর একটা থিম হয়েছিল, সেটা এই থাইল্যান্ডের মার্বেল টেম্পলকে বেস করে। তখন তো সেটা দেখেছিলাম পুজোতে, আজকে লাইভ দেখছি তার ইন্সপিরেশনটা। এইখানে টিকিট নেওয়ার ব্যবস্থা আছে, পার টিকিট হচ্ছে 100 ভাট। কি অসাধারণ আর্কিটেকচারটা, ভাবা যায়। এইখানেও একজন দেবতার মূর্তি আছে, সবাই প্রার্থনা করছেন। ওই দিকেও আর একটা বিল্ডিং আছে দেখা যাচ্ছে। আমাদের এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। তবে কয়েকটা ব্যাপার বলে দিই, এখানে সব রকম পোশাক কিন্তু অ্যালাউড নয়। হাঁটুর নিচে যেন প্যান্ট থাকে, স্লিভলেস না থাকে, এমনকি সানগ্লাসও যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন যখন আসবেন। এই মন্দির খোলা সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। মার্বেল টেম্পল বা স্থানীয় ভাষায় যাকে বলে দ্য টেম্পল অফ ফিফথ কিং, এর নির্মাণ শুরু হয় 1899-এ রাজা চুলালংকর্ণের অনুরোধে। দায়িত্বে ছিলেন তারই পাতানো ভাই প্রিন্স নরিস। মোট 52টা বুদ্ধের মূর্তি দেখতে পাওয়া যায় এই মন্দিরে। মন্দিরের ভেতরটায় কথা বলা নিষেধ, বলতে পারি হয়তো কেউ বলবে না, কিন্তু এই ডিসিপ্লিনটা মেনটেন করাই উচিত। যাই, ভেতরে যাই। এই কাজগুলো সোনা আর লেকার জাতীয় এক পদার্থের মিশ্রণে তৈরি। আমাদের সাইট সিনের আজকে দ্বিতীয় গন্তব্য হচ্ছে ওয়াট ফো, যেখানে আছে স্লিপিং বুদ্ধা বা শায়িত বুদ্ধা। বাস আমাদের নামিয়ে দিয়েছে একটা জায়গায়। এবার আমাদের হেঁটে হেঁটে একটুখানি যেতে হবে, ওই মিটারখানেক। সেখানে গিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এই ওয়াট ফো মন্দিরে। আচ্ছা, এই মন্দির কিন্তু রোজই খোলা, সকাল 8টা থেকে বিকেল 7:30 পর্যন্ত। এই মধ্যে টাইমটায় যে কোনো সময় এসে আপনারা এই মন্দিরটা ভিজিট করতে পারেন। এইখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে
300 ভাট। এই টিকিটটা বা আগের যেই মন্দিরটা আমরা গেছিলাম মার্বেল টেম্পল, সেটার দুটোরই টিকিট আমাদের প্যাকেজেতে ইনক্লুডেড আছে। তো সেই জন্য আমাদের আলাদা করে আর টিকিটটা কাটতে হচ্ছে না। আপনারা যদি আলাদা করে আসেন তাহলে এখান থেকে আপনাদের আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে। আমরা এখন সবাই মিলে ওয়েট করছি। আমাদের গাইড যিনি আছেন তিনি টিকিট কেটে আমাদের হাতে ধরাবেন, তারপর আমরা এই গেটটায় টিকিট চেক করে ভেতরে প্রবেশ করব। এই আমাদের টিকিট, অ্যান্ড ভেতরে প্রবেশ করলাম। এই হলো আমাদের ওয়াট ফো মন্দির। এই মন্দির নির্মাণ করেন কিং রামা 1। পরে কিং রামা 3 এই মন্দিরকে আরও এক্সপ্যান্ড করান। থাইল্যান্ডের প্রথম 6টা মন্দিরের মধ্যে এটি অন্যতম। এই মন্দির থেকেই প্রথম থাই মেডিসিন আর থাই ম্যাসাজের ট্রেনিং দেওয়া শুরু হয়। এই বিরাট বুদ্ধমূর্তি তৈরি করেন কিং রামা 3 1832 সালে। 15 মিটার হাই আর 46 মিটার লং এই মূর্তি সিম্বলাইজ করে দ্য এন্ট্রি অফ বুদ্ধা ইন্টু নির্বাণা অ্যান্ড এন্ড অফ অল রিইনকার্নেশনস। আজকে এখানে নিশ্চয়ই এদের কোনো অনুষ্ঠান আছে। সমস্ত চেয়ার ফেয়ার লাগাচ্ছে, উপর দিকে এই সমস্ত ডেকোরেশন করেছে, ওই দিকে চেয়ার লাগানো আছে, এই দিকে নারা সমস্ত প্রার্থনা করছেন। এই হলো আমাদের গোল্ডেন বুদ্ধা মন্দির। এটা প্রবেশের জন্য এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট হচ্ছে 100 ভাট। ফর 4th ফ্লোর এক্সিবিশন আছে, সেটাও 100 ভাট। আর গোল্ডেন বুদ্ধা আর এক্সিবিশন যদি দুটোই নিতে চান তাহলে 200 ভাট। এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে কোনো ভিডিও বা কোনো রকম অন্য ধরনের অ্যাক্টিভিটি অ্যালাউড নয়। এবং এই মন্দিরের টিকিট প্রাইসও আমাদের ট্যুর প্যাকেজের সঙ্গে কিন্তু ইনক্লুডেড, অতএব আমাদেরকে কোনো রকম এক্সট্রা পে করতে হচ্ছে না। অনেকটা উঁচু এই মন্দির, অপূর্ব সুন্দর কারুকার্য। এই মন্দির প্রায় 4 তলা। যদি আপনারা সিনিয়র সিটিজেন হন বা শারীরিকভাবে অক্ষম হন তাহলে আপনাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থা আছে, তাছাড়া কিন্তু নয়। তার মানে আপনাদেরকে হেঁটেই উঠতে হবে এতটা পথ। সেই একটা স্টল আছে যেখান থেকে আপনারা ফুল বা পুজো নিবেদন করতে পারেন। 100 ভাট আর 200 ভাটের ডালা আমি দেখতে পাচ্ছি। আর তার ঠিক পাশেই হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড, যেখানে রেখে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, এখানে কোনো রকম শর্টস, স্লিভলেস জামা, জুতো বা ব্যাকলেস এগুলো কিন্তু অ্যালাউড নয়। আপনারা যারা আসবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর এই গোল্ডেন বুদ্ধা মন্দির থেকে ব্যাংকক শহরের সিটি লাইনটা ঠিক এরকম দেখা যায়। স্থানীয় ভাষায় এর নাম ফ্রা সুখতাই ত্রামিত। এই মন্দিরে আছে পৃথিবীর সবথেকে বড় বুদ্ধ মূর্তি স্ট্যাচু। 5.5 টন এই স্ট্যাচুর নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ঘুরতে ঘুরতেই জানতে পারলাম এই মূর্তি বার্মিজ আগ্রাসনের সময় প্লাস্টারে ঢেকে ফেলা হয়। সেইভাবেই এই মূর্তি ছিল প্রায় 200 বছর। যেই সংস্থার আন্ডারে আজকে লাঞ্চ করব সেটা হচ্ছে এই চেন্নাই এক্সপ্রেস, তো সাউথ ইন্ডিয়ান কাফে। আর এই হচ্ছে আমাদের বসার জায়গা। এখানে খাবার জল আছে, গ্লাস আছে, লঙ্কা আচার তো সবই আছে। আর এই দিকে আছে গাজর, এটা হচ্ছে পেঁয়াজ, শসা, এইখানে দিয়েছে পাঁপড়, নান,
এটা একটা লেমন কোরিয়ান্ডার স্যুপ, 2 রকম রাইস, যার মধ্যে একটা প্লেন রাইস আর একটা হচ্ছে জিরা রাইস। এদিকে দিয়েছে ডাল, এটা কড়াই পনির, এটা আলু গোবি মটর, এটা রায়তা, আর এখানে হচ্ছে ম্যাঙ্গো ক্ষীর, আর এইদিকে আলাদা আছে চিকেন। সত্যি বলতে খাওয়া দাওয়ার যদি আমাকে রিভিউ দিতে হয় তাহলে বলবো যে খাওয়া দাওয়ার কিন্তু সত্যিই খুব ভালো। এখানকার থাইল্যান্ডেতে যেরকম খাওয়া দাওয়ার হয় তো সেগুলো তো আমাদের মানে টেস্টেতে ম্যাচ খায় না, তো সেই জন্যে ওয়ান্ডার ট্রাভেলস কী করেছে, ইন্ডিয়ান ফুডই রেখেছে এবং প্রত্যেকটা ভালো। চিকেন তো প্রত্যেকবারই পেয়েছি, ক্রুজেতে ফিশ পেয়েছি, সমস্ত কিছুই ব্যবস্থাপনার দিক থেকে ভালো। আর আমি আরেকবার নাম করব কৌশিক আর অরিত্রর, যারা এই সমস্ত জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করেছে ওয়ান্ডার ট্রাভেলসের, প্লাস আরেকজন সঞ্জিত দা, যার হাত ধরে এই ট্যুরটা হয়েছে। তাছাড়া কিন্তু এইটা সম্ভব হতো না। খাওয়া দাওয়ার মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আলু গোবি, রুটি দিয়ে আলু গোবি টেস্ট কিন্তু আমার সবথেকে বেশি লেগেছে মোর দ্যান চিকেন টুডে। সেটা একটু আগেই বলছিলাম যে লাস্ট সাপারের মতো এটা হচ্ছে লাস্ট লাঞ্চ। মানে কী খেলাম তার চেয়েও বড়ো কথা, খেলাম সবাই মিলে একসাথে, সেটাই বড় ব্যাপার। কিন্তু এই শেষ পাতে যেটা খেলাম না, মানে সিমুই তার সাথে আম দিয়ে, এখানকার আম তো খুব ফেমাস, অনেকদিন ভুলবো না। পুরো সফরটাই সমস্ত আমরা সবসময়ই তো বাঙালিয়ানা খাবারই খেয়েছি, আর একবারও মনে হয়নি যে আমরা ইন্ডিয়া থেকে থাইল্যান্ড এসেছি। সবসময়ই মনে হয়েছে যে মনে হয় কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে ইন্ডিয়াতেই খাচ্ছি। তো সত্যিই মানে ওয়ান্ডারল্যান্ড ট্রাভেল খুব ভালো আয়োজন করেছে আমাদের জন্য। আশা করি আগামী দিনে এনাদের সঙ্গে অনেক ট্যুর করব। এই হলো ওয়ান্ডার ট্রাভেলসের কৌশিক আর অরিত্র, এদের দুজনের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এনারা কাস্টমাইজ ট্যুরও প্ল্যান করে দেন, আপনারা এনাদের সাথে কথা বলে নেবেন এবং যোগাযোগ করে নেবেন। খাবার দাবার কেমন লাগলো ম্যাডাম? খুব ভালো। এরপর শুরু হলো আমাদের বাড়ি ফেরার জার্নি। এই 5টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। গাড়ি আমাদের যত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে ততই মন ভার হয়ে আসছে, কিন্তু ওই যে বলে এক জায়গায় পৌঁছতে হলে আরেক জায়গা থেকে বেরোতে হবে। তবে থাইল্যান্ডের গল্প কি এখানেই শেষ? কে জানে। খুব শিগগিরই আবার বেরিয়ে পড়ব নতুন কোনো গন্তব্যে, অজানাকে জানার উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকছেন তো? ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন, আর এরম ট্রাভেল আর ট্যুর কন্টেন্ট পেতে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।